কানাডায় শেষ হলো দুদিনব্যাপী গ্লোবাল ফান্ড পুনর্গঠন সম্মেলন। $13 বিলিয়ন সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ। 419 যাত্রী নিয়ে 7 ঘন্টা দেরিতে দেশে পৌঁছালো বাংলাদেশ বিমানের প্রথম ফিরতি হজ ফ্লাইট। জেদ্দা বিমানবন্দরে অব্যবস্থাপনার অভিযোগ। সিন্ডিকেটের কারণে চামড়ার দাম কম, অভিযোগ ক্ষুদ্র ব্যবসায়ীদের। লোকসানের আশঙ্কা আড়তদারদেরও। লাভ লোকসান বিবেচনায় রাখার আশ্বাস ট্যানারি মালিকদের। এবং বগুড়ার পাইকারি বাজারে পানির দরে সবজি বিক্রি হলেও মাত্র 12 কিলোমিটার ব্যবধানে দাম বেড়ে 4 গুণ। টোল ও চাঁদাবাজির প্রভাব খুচরা বাজারে, দাবি ব্যবসায়ীদের। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরে অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময় বাণিজ্যে। আর আপনাদের সঙ্গে আছি আমি ইমতিয়াজ আহমেদ। বিশ্বে প্রবাসী বাঙালিরা যাতে মাথা উঁচু করে দাঁড়াতে পারে সেই লক্ষ্যে আওয়ামী লীগ সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার স্থানীয় সময় বিকেলে কানাডার মন্ট্রিলে প্রবাসী বাংলাদেশিদের দেয়া এক গণসংবর্ধনায় এই কথা বলেন তিনি। এ সময় বঙ্গবন্ধু হত্যা মামলার ফাঁসি দণ্ডপ্রাপ্ত অন্যতম আসামি নূর চৌধুরীকে ফিরিয়ে আনতে কানাডায় আইনজীবী নিয়োগ করা হয়েছে বলেও জানান শেখ হাসিনা। শনিবার স্থানীয় সময় দুপুরে গ্লোবাল ফান্ড কনফারেন্সের সমাপনীতে অংশ নেওয়ার পর এক গণসংবর্ধনায় এসব কথা বলেন শেখ হাসিনা। সরকারের পক্ষ থেকে নূর চৌধুরীকে ফিরিয়ে আনতে সব ধরনের চেষ্টা অব্যাহত রয়েছে বলেও প্রবাসী বাংলাদেশিদের জানান তিনি। গ্লোবাল ফান্ড 21 শতাব্দীর একটি অংশীদারি সংস্থা। এ ফান্ডে জমা হওয়া অর্থ মূলত মানুষের জীবনমানের উন্নয়ন, এইডস, ম্যালেরিয়া এবং যক্ষ্মার মতো রোগ নির্মূলে ব্যবহার করা হচ্ছে। সুইজারল্যান্ডের জেনেভায় 2002 সালে প্রতিষ্ঠিত হওয়া এ ফান্ড মূলত বিভিন্ন দেশের সরকার প্রধান, সুশীল সমাজ, ব্যক্তি মালিকানাধীন খাত এবং রোগাক্রান্ত মানুষের মধ্যে হওয়া একটি অংশীদারিত্ব। গ্লোবাল ফান্ড বিশ্বের বিভিন্ন দেশ এবং সংস্থা থেকে অর্থ সংগ্রহ করে থাকে। এসব অর্থের মধ্যে অন্তত $400 কোটি প্রতি বছর বিভিন্ন দেশের এবং দেশগুলোর কমিউনিটির প্রকল্পের কাজে ব্যয় করা হয়। এর সাথে বর্তমানে যুক্ত রয়েছে বিশ্বের 100টিরও উপরে দেশ। ম্যালেরিয়া ও এইডস নির্মূলে অঙ্গীকারের মধ্য দিয়ে কানাডায় শেষ হয়েছে দুদিনব্যাপী গ্লোবাল ফান্ড পুনর্গঠন সম্মেলন। সম্মেলনে $13 বিলিয়ন লক্ষ্যমাত্রা সংগ্রহ করা হয়েছে। শনিবার স্থানীয় সময় দুপুরের পর মন্ট্রিলে ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অর্গানাইজেশন ভবনে অনুষ্ঠিত হয় গ্লোবাল ফান্ডের দ্বিতীয় দুদিনব্যাপী সম্মেলনের সমাপনী পর্ব। এতে জাতিসংঘ মহাসচিব বান কি মুন, প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, গ্লোবাল ফান্ডের নির্বাহী পরিচালক মার্ক দাবাইলের সঙ্গে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তহবিল সংগ্রহ লক্ষ্যমাত্রা ব্যক্তি হিসেবে মাইক্রোসফটের প্রধান বিল গেটস $600 মিলিয়ন, যুক্তরাজ্য সরকার $1.1 বিলিয়ন অনুদানের প্রতিশ্রুতি দিয়েছে। রোববার স্থানীয় সময় দুপুরে জাতিসংঘের 71তম সাধারণ অধিবেশনে যোগ দেওয়ার জন্য নিউ ইয়র্কের উদ্দেশ্যে মন্ট্রিল ত্যাগ করবেন শেখ হাসিনা। 19 সেপ্টেম্বর জাতিসংঘ সদর দপ্তরে উদ্বাস্তু ও অভিবাসনের উপর সাধারণ পরিষদের উচ্চ পর্যায়ের প্লেনারি বৈঠকে ভাষণ দেবেন তিনি। প্রায় 7 ঘন্টা দেরিতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম ফিরতি হজ ফ্লাইট। মধ্যরাতে 419 যাত্রী নিয়ে অবতরণ করে ফ্লাইটটি। দায়িত্বপ্রাপ্ত মুয়াল্লিমদের উদাসীনতা আর জেদ্দা আন্তর্জাতিক বিমানবন্দরের অব্যবস্থাপনার অভিযোগ করেন হাজিরা। তবে ভালোভাবে হজ শেষ করে দেশে ফিরতে পেরে সন্তোষ প্রকাশ করেন তারা। নির্ধারিত সময় শনিবার বাংলাদেশ সময়ে রাত 8:40 পৌঁছানোর কথা থাকলেও হজ যাত্রীদের নিয়ে বিমানের প্রথম ফ্লাইটটি ঢাকায় নামে রাত 2:50। ফ্লাইট বিলম্বের খবরটি কেউ কেউ জানতে পারলেও জানতে পারেননি অনেকে। ল্যান্ড করার কথা ছিল রাত 11:20, কিন্তু এটা শো করতেছে যে ডিলে। এখন কতক্ষণ ডিলে এটা আমরা এখনো কোনো ইনফরমেশন জানি না। এখানে এসে জানতে পারলাম ইনফরমেশনে বলে রাত সকাল 9টার সময় আসবে। এই যে একটা মানে ইয়ের কি হয়রানি, এটা মানে আমরা তো কোনো সময় আশা করি নাই। বাংলাদেশ বিমান ছাড়া এত সাফারিং আর কোনো এয়ারলাইন্সে হয় না। 3:15টার দিকে নিজেদের ব্যাগ ও মালামাল নিয়ে বের হতে থাকেন বিমানের যাত্রীরা। জানান বিলম্বের কারণ ও অব্যবস্থাপনার কথা। সৌদি গভর্নমেন্টের হজের
যে প্রসিডিউর সেটা এবার খুবই সুন্দর সুশৃঙ্খল ছিল, কিন্তু মোয়াল্লেম গাড়ি সরবরাহের জন্য লাস্ট আওয়ারে আমাদের একটু ডিলে করাই দিয়েছে। ওখানে মোয়াল্লেমের দুর্বলতার কারণে লেট হয়েছে, বাস ফাটাইছে, দেরিতে লোক গেছে, ওখানে এক বাস গেছে, 2 বাস গেছে, বাকিগুলোর জন্য ওই পুরো প্লেনে লেট। হাজির সংখ্যা বেশি, লোক সংখ্যা বেশি, যার জন্য এটা অবস্থানও বলবো না, জনসংখ্যা বা হাজিরদের সংখ্যার জন্য এটা হয়েছে, অন্য কোনো কারণ না। হজ পালন শেষে নিরাপদে দেশে ফিরতে পেরে সন্তোষ প্রকাশের পাশাপাশি অন্যান্য বারের চেয়ে এবার ভোগান্তি কিছুটা কম বলেও জানান তারা। প্রিয়জনদের পেয়ে আপ্লুত হয়ে পড়েন হজযাত্রীরা। একে অপরকে জড়িয়ে ধরে কুশল বিনিময় শেষে নিজ নিজ গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা করেন তারা। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, ঢাকা। পবিত্র হজ পালন শেষে দ্বিতীয় দিনের মতো দেশে ফিরবেন হাজিরা। এই মুহূর্তে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আছেন রিপোর্টার তরিকুল ইসলাম সৌরভ। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। সৌরভ, এর পরে হজের দ্বিতীয় অর্থাৎ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দ্বিতীয় ফ্লাইট কিছুক্ষণ আগে বাংলাদেশে ল্যান্ড করেছে। আপনি জেনে থাকবেন যে এর আগে কিন্তু প্রথম হজ ফ্লাইটও কিন্তু 7 ঘন্টা বিলম্বের পরে এসেছিল। আমরা যদি পিছনে খানিকটা দেখাতে পারি যে এক এক করে আসলে হাজিরা বের হচ্ছেন। আপনি জানেন যে একসাথে অনেকজনের সেই বেরোনো সম্ভব নয়, বিভিন্ন ফর্মালিটি রয়েছে, সেগুলো পালন করে এক এক করে বের হচ্ছে। কয়েকজনের সাথে আমরা কথা বলেছি, তারা বলছে যে 12 ঘন্টা বিলম্বের অন্যতম কারণ হচ্ছে মোয়াল্লেমদের সমন্বয়হীনতা, এবং তারা বলছেন যে ওখানে বিমান রেডি ছিল কিন্তু মোয়াল্লেমরা অসহযোগিতার কারণে এটা হয়েছে। তারপর সবচেয়ে রাগও খুব উচ্চ কণ্ঠে তারা বলেছেন যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যে বিভিন্ন অব্যবস্থাপনার কথা বলেছে। তারা বলেছে যে ওখানকার এসি এত বেশি খারাপ যে তারা অনেকেই অসুস্থ হয়ে পড়েছেন, এবং তারা বলছেন যে এরকম অব্যবস্থাপনা প্রতিবারই ঘটে, কিন্তু শেষ পর্যন্ত এর কোনো প্রতিকারই করা সম্ভব হয় না। এবং তারা বলছে যে এরকম 12 ঘন্টা যে বিলম্ব হলো, এর ফলে পরবর্তী ফ্লাইটও কিন্তু আরো বেশি বিলম্ব হবে, এবং এতে করে পুরো 1 মাস জুড়ে যে ফ্লাইট শিডিউল রয়েছে তা বিপর্যয় দেখা দিতে পারে। এবং তারা বলছে যে যারা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এসেছে তারা বলছে যে এই অব্যবস্থাপনাগুলোর দিকে খুব দ্রুত দৃষ্টি দেওয়া উচিত। এছাড়া আপনি জানবেন যে পুরো মাস জুড়ে কিন্তু এই হজ ফ্লাইট শিডিউল পরিচালনা করবে বাংলাদেশ বিমান, এবং প্রায় 50,000-এর মতো হজ যাত্রী তারা কিন্তু এবার পরিবহন করবে, বাংলাদেশে নিয়ে আসবে ফিরতি হজ ফ্লাইটে। এছাড়া আপনি শুধুমাত্র ঢাকাতে নয়, ঢাকা ছাড়াও কিন্তু চট্টগ্রাম এবং সিলেটের সাথে কিন্তু এই যোগাযোগটি রয়েছে, এবং সেখানেও কিন্তু হাজিরা এসে পৌঁছবেন। কিন্তু ঢাকাতে আমরা এখন পর্যন্ত যা দেখছি যে প্রথম ফ্লাইটে কিন্তু বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম ফ্লাইটে কিন্তু 7 ঘন্টা বিলম্বে এসেছে। এর পরের ফ্লাইট কিন্তু দ্বিতীয় ফ্লাইট আসতে কিন্তু 12 ঘন্টা বিলম্ব হয়েছে, এবং এতে করে যেটা হলো যে 1 লক্ষ, আপনারা জানেন যে 1 লক্ষের বেশি হজে এবার গিয়েছে। এতে করে সবারই কিন্তু একটি সমস্যা তৈরি হয়। এছাড়া আমরা দেখেছি, কথা বলেছি স্বজনদের সাথে যারা অপেক্ষা করছেন কাল রাত থেকে, এবং তারা বলছেন যে এত দীর্ঘ সময় তাদের অপেক্ষা করতে হচ্ছে, কিন্তু শেষ পর্যন্ত তারা কোনো তথ্য পাচ্ছেন না যে তাদের পরিবার যে হজে গিয়েছে সে কখন আসবে, সে ব্যাপারে তথ্য কেন্দ্র বা অন্য কোথাও থেকে কিন্তু যোগাযোগ করা যাচ্ছে না। সবকিছু মিলিয়ে এখানকার অবস্থা হলো যে দ্বিতীয় যে হজ ফ্লাইট তা 12 ঘন্টা বিলম্ব হয়েছে, প্রথমটি 7 ঘন্টা বিলম্ব, এবং স্বজনরা এখানে রয়েছে, এবং যারা এসেছে হজ করে তারা অনেক ধরনের অভিযোগ করছে যে মোয়াল্লেমদের অসহযোগিতাই এই সমস্যাগুলোর প্রধান কারণ। এই ছিল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফিরতি হজ ফ্লাইটের সর্বশেষ খবরাখবর। ইমতিয়াজ। প্রথম ফিরতি হজ ফ্লাইটের মতো দ্বিতীয় হজ ফ্লাইটও প্রায় 12 ঘন্টা বিলম্বে ফিরেছে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে। আর সেই খবরাখবর জানাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন তরিকুল ইসলাম সৌরভ। ঈদের দীর্ঘ ছুটি শেষে ব্যস্ত হয়ে উঠেছে কর্মব্যস্ত রাজধানী ঢাকা। 9টায় সরকারি বেসরকারি অফিস শুরু হওয়ায় সকাল থেকেই সাধারণ মানুষ ছুটতে শুরু করেছেন। এছাড়া স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু হওয়ায় শিক্ষার্থীরাও নিজ নিজ প্রয়োজনে বের হয়েছেন রাস্তায়। ফলে ঢাকার রাস্তায় বেড়ে যায় যানবাহনের চাপ। এতে সৃষ্টি হয় ছোট ছোট যানজটের। ট্রাফিক পুলিশও ব্যস্ত হয়ে পড়েন যানবাহন নিয়ন্ত্রণে। পরিবারের সাথে ঈদের ছুটি কাটিয়ে জীবিকার তাগিদে বাধ্য হয়েই ফিরতে হয়েছে ব্যস্ত নগরীতে। ছুটি শেষে বন্ধুদের সঙ্গে দেখা হওয়ার অপেক্ষায় রয়েছে শিক্ষার্থীরাও। অনেকদিন পর ফ্রেন্ডের সাথে মিট করব,
মানে আলাদা একটা মজা, অনেকদিন দেখা সাক্ষাৎ হয়নি। ঈদের সময় রাস্তায় চলাফেরা করতে খুবই ভালো লাগতো, কেননা একটা যানজটবিহীন পরিবেশ। এখন যানজট আছে, যানজট সবসময় থাকে, আমাদের এটা মেনে নিয়ে চলতে হয়। এতদিন শহরের কোলাহল থেকে দূরে ছিলাম, মাটির কাছে, এখন ভালোই মিস করব। কিছুদিন সময় লাগবে সে আগের ছন্দে ফিরে যেতে। জীবিকার প্রয়োজনে তো অবশ্যই আসতে বাধ্য হয়েছে। এই হর্ন, এই গাড়ির শব্দ, এই মানুষের এত ভিড়, যানজটপূর্ণ শহর আসলে অবশ্যই ভালো লাগার কথা না। গাড়ির চাপ আবার বেড়ে গেছে, তো সেহেতু আমাদের কাজ কষ্ট যাই বলেন সেগুলো সঙ্গত কারণেই বেড়েছে। ঈদুল আজহার ছুটি শেষে কর্মস্থলে যোগ দিতে রাজধানীতে ফিরছেন কর্মজীবী মানুষ। সকালে সদরঘাটে লঞ্চ টার্মিনালে দেখা যায় দেশের দক্ষিণ অঞ্চল থেকে রাজধানীর উদ্দেশ্যে আসা মানুষের ঢল। নৌপথে কোনো ধরনের ঝামেলা ছাড়াই পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে ঢাকায় ফিরতে পেরেছেন বলে জানিয়েছেন যাত্রীরা। অন্যদিকে ট্রেনে করে দেশের বিভিন্ন জায়গা থেকে নির্বিঘ্নে ঢাকায় ফিরছেন বলে জানান যাত্রীরা। কোনো ধরনের সমস্যা হয়নি বলেও জানান ট্রেনের যাত্রীরা। তারা জানান অন্যবারের তুলনায় বেশ স্বাচ্ছন্দ্যেই নগরীতে ফিরতে পেরেছেন তারা। বাস যাত্রীরাও বলছেন রাস্তায় কোনো ধরনের যানজট না থাকায় সময় মতো নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে কোনো সমস্যা হয়নি তাদের। ভোগান্তিতে পড়ি না, আর যাত্রী প্রচুর পরিমাণ লওয়া হয়েছে, তাতে কোনো সমস্যা হয় না। সবাই আল্লাহর রহমতে ভালো আসছে। অফিসিয়ালি সবকিছু মানে ওপেন হচ্ছে, স্কুল কলেজ ভার্সিটি অফিস, যার কারণে আপনার মানে ভিড়টা একটু বেশি মনে হচ্ছে আর কি। লঞ্চের ভিতর প্রচুর ভিড়, উঠতে সমস্যা। সকাল থেকে বাস, ট্রেন ও লঞ্চ টার্মিনালে মানুষের ভিড়। এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশনে রয়েছেন রিপোর্টার মুজাহিদ শুভ। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শুভ। ইমতিয়াজ, আপনি দেখছেন সকাল থেকে কিন্তু একটির পর একটি ট্রেন কিন্তু কমলাপুর স্টেশনে পৌঁছেছে এবং ঢাকা যে কোলাহলমুক্ত ছিল বা কোলাহলপূর্ণ ছিল, আবার কিন্তু নতুনভাবে সবার পদচারণায় কিন্তু আবার ঢাকা কোলাহলপূর্ণ হতে চলেছে। এবং আরও একটি বিষয় জানেন যে আজকে রবিবার হওয়ার কারণে ঈদের পর থেকে প্রতিদিনই কিন্তু আমরা দেখেছি যে উপচে পড়া ভিড় নিয়ে কিন্তু প্রতিটি ট্রেন এখানে পৌঁছেছে এবং আজকে সকালবেলা আমরা কিন্তু দেখেছি এই ঠিক একই ধরনের চিত্র। এবং আমি একটা কথা বলে রাখি যে এখন থেকে 10 মিনিটের মধ্যে কিশোরগঞ্জ থেকে 11 সিন্দুর নামের একটি ট্রেন আসবে। এবং আমরা একটি বিষয়ে জানিয়ে রাখি যে যাওয়ার সময় আমরা যে সময় একটি ট্রেন স্টেশনকে একটি মুখর অবস্থায় পেয়েছিলাম, কিন্তু সাথে সাথে কিন্তু 2 থেকে 3 মিনিটের মধ্যে কিন্তু স্টেশন ফাঁকা হয়ে যাচ্ছে। এই জন্য সেই ধরনের একটি মুখর পরিবেশ কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। তবুও আমরা সকাল থেকে পর্যবেক্ষণ করেছি যে প্রতিটি ট্রেনেই কিন্তু এক ধরনের উপচে পড়া ভিড় ছিল এবং ব্যাপক পরিমাণ না হলেও কিন্তু ট্রেনের ছাদে চড়েও কিন্তু অনেকে এসেছেন। তবে স্টেশন কর্তৃপক্ষের সাথে কথা বলে আমরা যেটা জেনেছি, তারা বলেছেন যে স্টেশন কর্তৃপক্ষ বলেছেন যে আজকে রবিবার হওয়ার কারণে গতকাল রাতে এবং আজকে সকাল পর্যন্ত কিন্তু ব্যাপক একটি ভিড় ছিল। তবে দুপুরের পর থেকে যেসব ট্রেন প্ল্যাটফর্মে আসবে সেই ট্রেনে কিন্তু এক ধরনের স্বাভাবিক ভিড় প্রতি সময় আমরা যেরকম দেখতে পাই সেই ধরনের একটি ভিড় কিন্তু দেখা যাবে। তবে উপচে পড়া ভিড়ের পরিমাণ কিন্তু আজকে দুপুর পর্যন্ত এটি সীমাবদ্ধ, কারণ আজকে থেকে সব ধরনের স্কুল কলেজ যত ধরনের প্রতিষ্ঠান রয়েছে, বেসরকারি সরকারি বিশ্ববিদ্যালয় সব কিন্তু আজকে খুলে গিয়েছে। তো এই ধরনের একটা উপস্থিতি আমরা দেখেছি। তবে যাত্রীদের সাথে আমরা কথা বলেছি, তারা যেটা জানিয়েছেন যে ঈদের এক ধরনের যে আমেজ উচ্ছ্বাস তাদের মধ্যে ছিল, তারা কিন্তু অনেক ধরনের আনন্দ নিয়েই কিন্তু স্টেশনে পৌঁছেছেন। তবে একটি বিষয় জানিয়ে রাখি যে যতগুলি ট্রেন এখন পর্যন্ত এসেছে, এখন পর্যন্ত ঠিক 11 থেকে 12টি ট্রেন এসেছে। এর মধ্যে এই ট্রেনগুলোতে কিছু কিছু ট্রেনে 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা বিলম্ব ছিল। তবে এক ধরনের যে ভোগান্তির ঘটনা ঘটে যায়, শিডিউল বিপর্যয়ের মতো কোনো ঘটনা কিন্তু আমরা এখানে লক্ষ্য করিনি। আরও একটি বিষয় জানিয়ে রাখি যে যারা এসেছেন তারা কিন্তু একটি স্বাচ্ছন্দ্যপূর্ণ পরিবেশে, আরামদায়ক পরিবেশে তারা এসেছেন এবং তারা বলেছেন যে ছোটখাটো যে ধরনের ভোগান্তি তারা হয়েছে ঈদের আনন্দ এবং উচ্ছ্বাসের কারণে কিন্তু সেই ধরনের ভোগান্তি কিন্তু তাদেরকে খুব একটি বিড়ম্বনার মধ্যে ফেলেনি। তো আমরা যেটি দেখছি যে কিছুক্ষণের মধ্যে আরও একটি ট্রেন পৌঁছে যাবে। এই মিলে আমরা বলতে পারি যে দুপুর নাগাদ 18টি ট্রেন এই স্টেশনে পৌঁছবে এবং প্রতিটার অবস্থায় কিন্তু বলা যায় এক ধরনের সরগরম ছিল। তো এই ছিল কমলাপুর স্টেশন থেকে রেলের সবশেষ খবর। আমরা চলে যাচ্ছি স্টুডিওতে। ইমতিয়াজ। ঈদের ছুটি কাটিয়ে রাজধানীতে ফিরছেন নগরবাসী, আর সেই খবরাখবর জানাতে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন মুজাহিদ শুভ। এ সময় বাণিজ্যে আরো যা থাকছে। সারা বছরই আনন্দ উপভোগের জন্য পর্যটকরা ছুটছেন কক্সবাজারে। টুরিস্ট পুলিশের পাশাপাশি লাইফগার্ডদের সতর্ক অবস্থায় আস্থা ফিরে এসেছে বলছেন সংশ্লিষ্টরা। লবণের দাম বেড়ে যাওয়া সহ নানা কারণে চামড়া সংগ্রহের পর থেকেই লোকসানের আশঙ্কা করছেন আড়তদাররা।
তবে এবার লক্ষ্যমাত্রার চেয়ে পশু জবাই কম হওয়ায় আড়তদারদের এই আশঙ্কা উড়িয়ে দিয়েছে কাঁচা চামড়া ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ হাইড অ্যান্ড স্কিন মার্চেন্ট অ্যাসোসিয়েশন। এদিকে লবণযুক্ত চামড়া কেনার ক্ষেত্রে আড়তদারদের লাভ লোকসান বিবেচনায় রাখার আশ্বাস দিয়েছেন ট্যানারি মালিকরা। বিস্তারিত জানাচ্ছেন কামরুল হাসান সবুজ। কুরবানির পশুর চামড়া সংগ্রহ ও প্রাথমিক সংরক্ষণের কাজ শেষ হয়েছে সারা দেশেই। হাজারীবাগের ট্যানারিগুলো নিচ্ছে নিজেদের ব্যবস্থাপনায় কেনা চামড়ার দীর্ঘমেয়াদী সংরক্ষণ প্রস্তুতি। লক্ষ্যমাত্রা অনুযায়ী আড়তদারদের কাছ থেকে 2-1 দিনের মধ্যে লবণযুক্ত চামড়া সংগ্রহ শুরু হবে বলে জানালেন তারা। এখন আমাদের মাল চামড়া প্রসেস হবে, কাঁচার থেকে অয়েল ব্লু হবে, অয়েল ব্লু থেকে এরপরে নেক্সট ক্লাস প্রসেস হবে। রক্তের চামড়া পারচেস কমপ্লিট, এখন আমরা লবণযুক্ত চামড়া পারচেস করব। তবে দুশ্চিন্তায় আড়তদাররা। ঈদের আগে থেকেই লবণের দাম চড়া, দীর্ঘদিন সংরক্ষণ করতে হলে বিনিয়োগও বাড়বে। সে অনুযায়ী দাম পাবেন কিনা তা নিয়েই তাদের শঙ্কা। তবে একমত নন চামড়া ব্যবসায়ী সমিতির এই নেতা। যারা চামড়া ব্যবসায়ী তারাও যেন নিরাশ না হয়, কারণ টার্গেটটা কিন্তু ফুলফিল হয়নি। টার্গেট 1 কোটির উপরে ছিল, সেখানে কিন্তু 90-95 লক্ষ কোরবানি হয়েছে। তো সেই কারণে চামড়া কোনোটা থাকবে না, সব চামড়া বিক্রি হবে। আমার কি হলো, কেউ লোকসানের ভাগিদার হবে না, লাভ কম হবে কিন্তু লস হবে না। 70-75 টাকা ফুট পড়ে যাবে ঢাকার মালটা, আর ঢাকার বাইরে যেগুলো আছে এগুলো তো আমাদের ঢাকা এখনো পৌঁছায়নি। এদিকে সরকারের বেঁধে দেয়া দামেই চামড়া কিনতে পারবেন বলে প্রত্যাশা ট্যানারি মালিকদের। তারা বলছেন ক্ষুদ্র ব্যবসায়ী ও দেশের বিভিন্ন অঞ্চলের আড়ত মালিকরা যেন ক্ষতির মুখে না পড়েন সে বিষয়টিও বিবেচনায় রয়েছে তাদের। যারা আড়ত ব্যবসায়ী আছেন এবং ব্যাপারীরা আছেন তারা আমরা মনে করি যে তারা লসের সম্মুখীন হবে না। তারা বুঝে শুনে চামড়া ক্রয় করেছেন এবং প্রিজার্ভেশন করেছেন এবং ট্যানারি মালিকরা তাদেরকে উপযুক্ত দামে দিবেন। ব্যবসায়ীরা সচেতন থাকায় অন্য সময়ের তুলনায় এবার চামড়া নষ্ট হওয়ার পরিমাণ 20% থেকে কমে 2-3% নেমে এসেছে বলেও জানান তারা। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। লবণের অস্বাভাবিক দাম আর ট্যানারি মালিকদের বেঁধে দেয়া কম দামের কারণে খুলনা অঞ্চলের সবচেয়ে বড় বাজার যশোরের রাজারহাটে নামমাত্র মূল্যে চামড়া বিক্রি করতে বাধ্য হচ্ছেন বলে দাবি ক্ষুদ্র ব্যবসায়ীদের। আর লোকসানের আশঙ্কায় অন্য বছরের তুলনায় 1/3 চামড়াও ওঠেনি এবারের হাটে। এই অবস্থায় আর্থিক লোকসানের হাত থেকে রক্ষা করতে চামড়ার দাম পুনর্নির্ধারণের আহ্বান জানিয়েছেন স্থানীয় চামড়া ব্যবসায়ী নেতারা। যশোর থেকে জুয়েল মৃধার তথ্য ও আবুল কালাম আজাদের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। দেশের দক্ষিণাঞ্চলের বৃহত্তম চামড়া বিক্রির মোকাম যশোরের রাজারহাট। এ হাটে খুলনা বিভাগ ছাড়াও গোপালগঞ্জ, ফরিদপুর, পাবনা ও নাটোরের ব্যবসায়ীরা চামড়া বেচাকেনা করেন। প্রতি বছর কোরবানির ঈদ পরবর্তী হাট জমজমাট হলেও এবারের চিত্র ভিন্ন। ট্যানারির মালিকদের বেঁধে দেয়া কম মূল্যের কারণে লোকসানের আশঙ্কায় অন্য বছরের তুলনায় 1/3 চামড়া ওঠেনি হাটে। ক্ষুদ্র ব্যবসায়ীদের দাবি চামড়া প্রতি 700 থেকে 1000 টাকা পর্যন্ত লোকসান গুনতে হয়েছে। সমিতির থেকে লোন করে 5 লক্ষ টাকার মাল আনছি, এখন হাটে এসে আমার 2 লক্ষ টাকাও ক্যাশ হয় না। চামড়া আনছি, বিক্রি করতে পারতেছি না। গত বছরের 10 শেষ, এবছরও যদি শেষ হয়ে যায় তাহলে তো এর দেশে পড়াতে হবে। মৌসুমী ব্যবসায়ীদের অভিযোগ, লবণ ও যাতায়াত খরচ উঠবে না বলে হাটে ছাগলের চামড়া নেই বললেই চলে। 26 টাকা 25 টাকা লবণের কেজি, 10 টাকা 5 টাকা ছাগলের চামড়ার দাম। অনেকে ছাগলের চামড়া নদীতে ফেলাই দিয়েছে এবং পুঁতেও থুয়েছে, আমি 4টি চামড়া ফেলাই দিয়েছি। ব্যবসায়ী নেতারা বলছেন ঋণ নিয়ে চামড়া কিনে পথে বসার উপক্রম হয়েছে ক্ষুদ্র ব্যবসায়ীদের। তাই লোকসান কমাতে চামড়ার মূল্য পুনর্নির্ধারণের আহ্বান তাদের। আমার শেষ আবেদন ট্যানারি অ্যাসোসিয়েশন ভাইদের কাছে, তারা বিদেশে করেন, যতদূর পারেন এই গরিব তৃণমূল পর্যায়ের লোকেকে বাঁচাবার চেষ্টা করবেন। গত বছর কোরবানির ঈদের পর প্রথম হাটে 6 কোটি টাকার চামড়া বেচাকেনা হয়েছিল, এবার হয়েছে 3.5 কোটি টাকার। সময় সংবাদ, যশোর। চামড়ার দাম কম থাকায় বিপাকে পড়েছেন ময়মনসিংহের চামড়া ব্যবসায়ীরা। বর্তমান বাজার দরে ক্রয় মূল্যই উঠছে না বলে জানান তারা। ট্যানারি মালিক ও বড় বড় ব্যবসায়ীদের সিন্ডিকেটের কারণে চামড়ার দাম পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ তাদের। তবে ট্যানারি সংশ্লিষ্টরা বলছেন ট্যানারির স্থানান্তর নিয়ে জটিলতা এবং বিদেশি চাহিদা ও দাম কমে যাওয়ায় ট্যানারি মালিকরা বেশি দামে চামড়া কিনছেন না। হোসেন আলীর তোলা ছবিতে আরো জানাচ্ছেন হারুনুর রশিদ। ট্যানারি মালিক সমিতির নির্ধারিত দামের চেয়ে বেশি দামে চামড়া কিনে বিপাকে পড়েছেন ময়মনসিংহ অঞ্চলের চামড়া ব্যবসায়ীরা। তাদের দাবি 2 থেকে 2500 টাকায় কেনা চামড়া বিক্রি করতে হচ্ছে 1000 থেকে 1200 টাকায়। ট্যানারি মালিক ও বড় বড় ব্যবসায়ীরা সিন্ডিকেট করে চামড়ার দাম কমিয়ে দিয়েছেন বলে অভিযোগ বিক্রেতাদের। 1800-1900 কিনছি, ওর দাম করে 1400-1500। বাজারে এইভাবে থাকলে তো আমরা একেবারে লাটে মরে যাবো, মানে আমাদের অবস্থা একেবারে সর্বহারা হয়ে যাবো আমরা। ভিক্ষা ছাড়া কোনো উপায় নাই, ঋণ করে চামড়া কিনছি তো
এখন তো ভাই দামই বলে না তুমি। মুসলিমে কয়েকটা ট্যানারি আসে, সিন্ডিকেট করে তারা আমরা আমাদেরকে শেষ করে দিছি। তবে ট্যানারি সংশ্লিষ্টরা বলছেন, হাজারীবাগ থেকে ট্যানারি স্থানান্তর নিয়ে জটিলতা এবং বিদেশে চাহিদা ও দাম কমে যাওয়ায় মালিকরা বেশি দামে চামড়া কিনছেন না। আমাদের পক্ষে তো বেশি দামে নেওয়া সম্ভব না, কারণ আমাদের এই চামড়াটা নিয়ে আপনার বাজারজাত করতে হয়, এটা বাইরে এক্সপোর্ট করতে হয়। এক্সপোর্টের অবস্থা তেমন ভালো না, আমরা কিনে কি করব। আর বাজার ইজারাদাররা বলছেন, ট্যানারি মালিকরা চামড়া না কেনায় চামড়া ব্যবসায়ীদের সাথে ক্ষতির মুখে পড়েছেন তারাও। প্রতি চামড়া 300-400 টাকা লস তাদের গন্ত হইতেছে। সেই জন্য বাজারের অবস্থা খুবই খারাপ। আমাদের যারা ইজারাদার আছে, আমাদের অবস্থা খুব খারাপ অবস্থায় আছে। বৃহত্তর ময়মনসিংহ সহ সিলেট ও সুনামগঞ্জ থেকে চামড়া আসে শম্ভুগঞ্জের এই পাইকারি বাজারে। এখানে কোরবানির ঈদে 40 থেকে 45 কোটি টাকার চামড়া বেচাকেনা হয়। হারুনুর রশিদ, সময় সংবাদ, ময়মনসিংহ। চট্টগ্রাম বন্দর দিয়ে নৌবাহিনীর দুটি জাহাজ প্রশিক্ষণ সফরে শ্রীলঙ্কা ও ভারত যাচ্ছে আজ। এই মুহূর্তে চট্টগ্রাম বন্দরে আছেন রিপোর্টার শফিকুল আলম। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শফিক। ইমতিয়াজ, আপনাকে ধন্যবাদ। আপনি আমার পিছনে যে দুটি জাহাজ দেখতে পাচ্ছেন, যুদ্ধ জাহাজ, একটি সমুদ্র বিজয় আর একটি হচ্ছে সমুদ্র অভিযান। এই দুটি জাহাজ ঠিক 12টার দিকে চট্টগ্রামের এই যে নৌজেটি ঘাঁটি রয়েছে, এখান থেকে কিন্তু যাত্রা শুরু করবে ভারত এবং শ্রীলঙ্কার উদ্দেশ্যে। মূলত এই দুটি জাহাজ ভারত এবং শ্রীলঙ্কায় যাচ্ছে প্রশিক্ষণ সফরে। সেখানে গিয়ে তারা বিভিন্ন রকমের উপকূলীয় সংক্রান্ত চোরাচালান, উপকূলীয় সংক্রান্ত পরিবেশ দূষণ এবং বিভিন্ন বিষয় নিয়ে তারা সেখানে প্রশিক্ষণ নেবেন। যদিও আমরা সবসময় দেখি চট্টগ্রাম বন্দরে শুধু এরকম বিভিন্ন দেশ থেকে এখানে সেরকম যুদ্ধ জাহাজগুলো এখানে আসেন এবং সেগুলো এসে কিন্তু এখানে সেগুলো প্রশিক্ষণ দিয়ে থাকে বারবার, এবং তারা এখান থেকে প্রশিক্ষণ নিয়ে যায়। তো আপনাকে আমি বেশ কিছু তথ্য জানিয়ে রাখি। এখানে যেই যারা প্রশিক্ষণের জন্য যাবেন, এখানে প্রায় 511 জন প্রশিক্ষণার্থী যাবেন। সেখানে নৌবাহিনী 33 জন রয়েছে, 28 জন রয়েছে প্রশিক্ষণার্থী এবং 97 জন রয়েছে ক্যাডেট এবং 334 জন নাবিক রয়েছে এবং 9 জন রয়েছে বিভিন্ন কর্মকর্তা, মন্ত্রণালয়ের কর্মকর্তা। তারা কিন্তু সবাই একসাথে গিয়ে প্রশিক্ষণগুলো নেবেন। এবং আমি জানিয়ে রাখি, আজকে যাওয়ার পর সেখানে প্রথমে সেই জাহাজ দুটি প্রথমে যাবে ভারতের পোর্ট ব্লেয়ার নামে একটি বন্দরে। সেখানে 21 সেপ্টেম্বর থেকে 25 সেপ্টেম্বর পর্যন্ত সেখানে অবস্থান করবেন এবং সেখানে অবস্থান করে বিভিন্ন প্রশিক্ষণ তারা নেবেন এবং তারা প্রশিক্ষণ দিবেন এবং বিভিন্ন বিষয় নিয়ে সেখানে আলোচনা হবে। এরপরে আবার সেই জাহাজ দুটি চলে যাবে শ্রীলঙ্কায়। সেখানে অবস্থান করবে 29 সেপ্টেম্বর থেকে 4 অক্টোবর পর্যন্ত এবং সেখানে অবস্থান করে সেখানেও বিভিন্ন রকমের প্রশিক্ষণ দিবে এবং প্রশিক্ষণ নিয়ে তারা এখানে ফিরে আসবেন। আর যখন এই জাহাজটি ছাড়বে, তখন কিন্তু কিছুক্ষণ পর যখন এই দুটি জাহাজ ছাড়বে, তখন কিন্তু নৌবাহিনীর যে বাদক দল রয়েছে তারা বাদ্যযন্ত্র পরিবেশনের মাধ্যমে এই জাহাজ দুটিকে বিদায় দিবেন। তখন কিন্তু সেখানে থাকবেন চট্টগ্রামের রিয়ার অ্যাডমিরাল, যেটা কমান্ডার রিয়ার অ্যাডমিরাল এম আক্তার হাবিব সহ নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। তো আপনাকে যে বিষয়টি আসলে জানালাম, এটা হলো মূলত হচ্ছে যে দুটি বিষয়ে, সেগুলো হচ্ছে প্রশিক্ষণ সফরে যাচ্ছেন, সেখানে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন এবং সেখানে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে তাদের মধ্যে মত বিনিময় করবেন এবং সেখান থেকে তারা কিছু বিষয় তাদেরকে শিখাবেন এবং কিছু বিষয় সেখান থেকে নিয়ে আসবেন। তো এই যে আজকে যাচ্ছে দুটি জাহাজ, এগুলো কিন্তু আগামী প্রায় 9 অক্টোবর চট্টগ্রামে আবার ফিরে আসবেন বিভিন্ন রকমের প্রশিক্ষণ নিয়ে। এবং তো ইমতিয়াজ, তো এই ছিল চট্টগ্রামের নৌজেটি থেকে আমার কাছে চট্টগ্রামের নৌজেটি অঞ্চলের সর্বশেষ তথ্য। ইমতিয়াজ। চট্টগ্রাম বন্দর দিয়ে নৌবাহিনীর দুটি জাহাজ প্রশিক্ষণ সফরে শ্রীলঙ্কা ও ভারত যাচ্ছে আজ। সেই খবরাখবর জানাতে বন্দর থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন রিপোর্টার শফিকুল আলম। বৃহস্পতিবার খোলা থাকলেও ঈদের পর আজই পুরোদমে শুরু হয়েছে ব্যাংকিং কার্যক্রম। এই মুহূর্তে রাজধানীর মতিঝিল ব্যাংক পাড়ায় আছেন সহকর্মী কাজল আব্দুল্লাহ। বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। কাজল। ইমতিয়াজ, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বাংলাদেশ ব্যাংকে। সেক্ষেত্রে আজকে আপনাকে জানিয়ে রাখি যে দ্বিতীয় ঈদের ছুটির পরে দ্বিতীয় কার্যদিবস কিন্তু আজকে। সেক্ষেত্রে বৃহস্পতিবার প্রথম কার্যদিবস শুরু করে বাংলাদেশ ব্যাংক সহ দেশের বাণিজ্যিক ব্যাংকগুলো। সেক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের যে কার্যক্রম শুরু হয় এবং সেক্ষেত্রে অন্যান্য বাণিজ্যিক ব্যাংকের যে কার্যক্রমগুলো শুরু হয় বৃহস্পতিবার, সেদিন কিন্তু আংশিকভাবে কার্যক্রম শুরু করে ব্যাংকগুলো এবং তাদের ব্যাংকিং অফিসিয়াল সময় যে সময়সূচি ছিল সেই সময়সূচি অনুযায়ী যে কার্যক্রম তারা শুরু করে, সেখানে তো লেনদেনও হয় খুব কম। সেক্ষেত্রে আজকে সপ্তাহের প্রথম কার্যদিবস এবং ব্যাংকের ঈদের ছুটির পরে দ্বিতীয় কার্যদিবস হিসেবে কিন্তু রোববার যে লেনদেন হওয়ার যে পুরো চিত্রটি দেখা যাবে। সেক্ষেত্রে আমরা কিন্তু ব্যাংকে এসে আজকে যেটি দেখেছি যে সকাল 11টার দিকেও কিন্তু
বাংলাদেশ ব্যাংকের গভর্নর চলে এসেছেন অফিসে। সেক্ষেত্রে তার আগে অন্যান্য কর্মকর্তারাও এসেছেন এবং ব্যাংকের মধ্যে এবং অন্যান্য ব্যাংকে যে অবস্থা রয়েছে সেখানে লেনদেনও মোটামুটি ভালো এখন পর্যন্ত চলছে এবং গ্রাহকরা তাদের প্রয়োজনে নির্দিষ্ট প্রয়োজনে আসছেন এবং কাজ করে কেউ চলে যাচ্ছেন, আবার নতুন করে কেউ আসছেন। এক্ষেত্রে বলা যায় যে দ্বিতীয় কার্যদিবস এবং ঈদের পরে যে গ্রাহকদের একটু চাহিদা থাকে ব্যাংকিং লেনদেনে, সেক্ষেত্রে কিন্তু আজকে পুরোদমে কার্যক্রম শুরু করেছে এবং বিকেল পর্যন্ত কিন্তু মোটামুটি এমনভাবে কার্যক্রম চলবে এমনটি কিন্তু জানিয়েছেন ব্যাংক কর্মকর্তা এবং সংশ্লিষ্টরা। সেক্ষেত্রে ইমতিয়াজ জানিয়ে রাখি যে গত 9 সেপ্টেম্বর কিন্তু ঈদুল আজহার বন্ধ শুরু হয় এবং টানা 6 দিন বন্ধের পরে বৃহস্পতিবার অফিস আওয়ার শুরু হয় এবং অফিসিয়াল কার্যক্রম শুরু করে ব্যাংকগুলো, বাংলাদেশ ব্যাংক সহ। সেক্ষেত্রে এর মধ্যে কিন্তু 11 সেপ্টেম্বর সরকারি কোনো বন্ধ ছিল না, কিন্তু সরকারের নির্বাহী আদেশে বন্ধ হয় এবং আগামী 24 সেপ্টেম্বর কিন্তু সেই রোববারের যে ছুটিটি ছিল 11 সেপ্টেম্বর, সেই 11 সেপ্টেম্বর ছুটি কিন্তু 24 সেপ্টেম্বরে অফিসিয়াল এবার শনিবার, আগামী শনিবার তাদের অফিসিয়াল কার্যক্রমে চালাতে হবে এবং সেটিও সময়সূচি কিন্তু সকাল 10টা থেকে কিন্তু বিকাল 4টা পর্যন্ত তাদের অফিসিয়াল কার্যক্রম চালাতে হবে। এক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক যে নির্দেশনা দিয়েছিল যে 9 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত ব্যাংকগুলো বন্ধ থাকবে, এক্ষেত্রে কিন্তু 10 থেকে 11 তারিখ পর্যন্ত, 10 এবং 11 তারিখ কিন্তু বাংলাদেশ কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনার মধ্য দিয়ে কিন্তু ঢাকা, চট্টগ্রাম, আশুলিয়া, টঙ্গী, এছাড়া নারায়ণগঞ্জ এবং বিভিন্ন পোশাক শিল্পের শিল্প বাণিজ্য এলাকা যেগুলো ছিল সেক্ষেত্রে কিন্তু সেই এলাকার সংশ্লিষ্ট ব্যাংকগুলো কিন্তু 10 এবং 11 তারিখে শেষ ছিল। এবং ইমতিয়াজ আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, সেটা হচ্ছে যে ব্যাংকগুলোর পাশাপাশি কিন্তু আজকে পুঁজিবাজার 9 দিন টানা বন্ধের পরে কিন্তু আজকে কিন্তু সিকিউরিটি এক্সচেঞ্জে তাদের কার্যক্রম লেনদেন চালু হবে, যদিও অফিসিয়াল কার্যক্রম তারা বৃহস্পতিবার শুরু করে সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। সেক্ষেত্রে আজকে পুঁজিবাজার এবং ব্যাংকিং লেনদেন কাছে পুরো দমে কিন্তু অফিসিয়াল কার্যক্রম আজ থেকেই শুরু করবে এমনটি জানিয়েছেন সংশ্লিষ্টরা। ইমতিয়াজ, এই ছিল বাংলাদেশ ব্যাংক থেকে এখন পর্যন্ত সর্বশেষ অবস্থা। কাজল, আপনাকে ধন্যবাদ। রাজধানীর মতিঝিল ব্যাংক পাড়া থেকে সেখানকার ব্যাংকিং কার্যক্রমের খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী কাজল আব্দুল্লাহ। এদিকে আজ থেকে সচিবালয়ের দাপ্তরিক কার্যক্রম পুরোদমে শুরু হয়েছে। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী হাজেরা শুলি, তিনি জানাবেন সেখানকার খবরাখবর। ইমতিয়াজ, আপনি জানেন যে ঈদের ছুটির পর আজ দ্বিতীয় কার্যদিবস, বৃহস্পতিবার ছিল প্রথম কার্যদিবস। তবে যেহেতু এর মধ্যে দুদিন সাপ্তাহিক ছুটি ছিল, তাই এখনো যারা ঈদ করতে গ্রামের বাড়ি গেছেন অনেকে এসে পৌঁছান নেই। তো এই দেশের যে প্রাণকেন্দ্র সচিবালয়, তাই এখনো পুরোদমে কর্মমুখর হয়ে ওঠেনি। তবে মন্ত্রী এবং প্রতিমন্ত্রীরা তারা সবাই অফিস করছেন, তবে অনেক কর্মকর্তা কর্মচারী এখনো এসে পৌঁছাননি। আমি সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয় এবং দপ্তরগুলো ঘুরে দেখেছি, সেখানে দেখা গেছে যে অনেকেই কাজে যোগ দিয়েছেন, তবে বেশ কিছু টেবিল এখনো চেয়ার টেবিল ফাঁকা দেখা গেছে। এবং আপনারা জানেন যে সচিবালয় হচ্ছে দেশের প্রশাসনের প্রাণকেন্দ্র এবং এখান থেকে নীতি নির্ধারণী, নীতি প্রণয়ন, পরিকল্পনা প্রণয়ন, বাস্তবায়নাধীন প্রকল্পগুলোর মূল্যায়ন সহ মাঠ পর্যায়ে যেসব প্রকল্প বা যেসব নীতি নেওয়া হয় সেগুলো এখান থেকেই অনেকটা নির্ধারণ করা হয়ে থাকে। এবং সারা দেশ থেকে বিভিন্ন সরকারি বেসরকারি অফিসে দপ্তরের প্রতিনিধিরা এখানে আসেন তাদের গুরুত্বপূর্ণ কাজের জন্য, প্রকল্পগুলোর বিষয় সিদ্ধান্ত নেওয়ার জন্য। এছাড়া অনেক মন্ত্রী প্রতিমন্ত্রীদের তাদের যে সংসদীয় এলাকা সেখান থেকেও নেতাকর্মীরা এখানে দেখা করতে আসেন প্রতিদিনই, বিভিন্ন তদবির নিয়ে আসেন। এছাড়া বদলি সহ বিভিন্ন বিষয়ে তারা এখানে আসেন। এবং এছাড়া যে আমাদের যে বিভিন্ন বাণিজ্যিক সংগঠন আছে, ব্যবসা যেহেতু সচিবালয় থেকে অনেক কিছু সিদ্ধান্ত হয়ে থাকে, সে কারণেই অনেক বাণিজ্যিক সংগঠনের প্রতিনিধিরা এখানে আসেন তাদের বিভিন্ন বিষয়গুলো নিয়ে মন্ত্রী প্রতিমন্ত্রীদের সাথে কথা বলে সেই বিষয়গুলো সুরাহার জন্য। তো আজকে দ্বিতীয় কার্যদিবসে এখন মোটামুটি বলা যায় যে সচিবালয়ের স্বাভাবিক কার্যক্রম চলছে, তবে পুরোদমে যে কর্মব্যস্ততা সেটা এখনো শুরু হয়নি এবং সাংবাদিকরাও অনেকটা অলস সময় কাটাচ্ছেন এখানে। আজকে এখন পর্যন্ত কোনো ধরনের কর্মসূচি বা প্রোগ্রামও এখনো আমরা জানতে পাইনি। তো মোটামুটি স্বাভাবিক কার্যক্রমই চলছে বলা যায়। তো ইমতিয়াজ, এই ছিল আমার কাছে সচিবালয় থেকে সর্বশেষ। ঈদের ছুটি শেষে সচিবালয়ের দাপ্তরিক কার্যক্রমের দ্বিতীয় দিনের খবরাখবর জানাতে সেখান থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী হাজেরা শিউলি। চলে যাচ্ছি পরের খবরে। সিজন কিংবা অফ সিজন নয়, এখন সারা বছরই আনন্দ উপভোগের জন্য পর্যটকরা ছুটছেন সৈকত শহর কক্সবাজারে। আর ধর্মীয় কিংবা জাতীয় উৎসব হলে তো কথাই নেই, পর্যটকের সংখ্যা লাখ ছাড়িয়ে যায়। টুরিস্ট পুলিশের পাশাপাশি লাইফগার্ড সদস্যদের সতর্ক অবস্থানের কারণে পর্যটকদের মধ্যে আস্থা ফিরে এসেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। কক্সবাজার ঘুরে এসে শাকত টিপুর ক্যামেরায় আরো জানাচ্ছেন কমল দে।
ঈদের টানা ছুটি শেষ হলেও বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার এখনো মুখর পর্যটকদের পদভারে। পর্যটকদের আনন্দ যেন শেষ হবার নয়। সৈকতের সব পয়েন্টে পরিবার পরিজন ও প্রিয়জনকে নিয়ে হই হুল্লোড়ে মেতে আছেন সব বয়সী মানুষ। আনন্দঘন মুহূর্তকে ফ্রেমে বন্দী করছেন অনেকেই। ঈদের ছুটি ছাড়া এরকম ওকেশনে আসতেও পারি না, এরকম ক্রাউডও হয় না, মজাও পাই না। ছুটি পেলাম, এমনি সবসময় ব্যস্ত থাকা হয়, এই সুযোগে মানে একটু ঘোরা হয়ে গেল আমাদের। কক্সবাজার তো খুব একটা আনন্দের জায়গা, এখানে ঘুরলে মনে অনেক একটা স্বস্তি মিলে আর কি। এবার ছুটির ভ্যাকেশন পাইছি, এজন্য এবারও আসছি। পর্যটকদের ভিড় থাকায় কক্সবাজারের পর্যটন সংশ্লিষ্ট সব ব্যবসায় ফিরেছে চাঙা ভাব। এতে দারুণ খুশি ব্যবসায়ীরা। শামুকের নাম টাম কোথায় করে নাম লিখে এগুলো, আর এখন পর্যটক আমাদের প্রতিদিন দৈনিক 10-15 টাকা বিক্রি হয়। বেচা কিনা খুব ভালো হয়েছে, লোকজন বেশি আসছে। এদিকে বিপুল সংখ্যক পর্যটক এখনো কক্সবাজারে অবস্থান করায় নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করা হয়েছে বলে জানিয়েছে ট্যুরিস্ট পুলিশ। এ পর্যন্ত কোনো ধরনের দুর্ঘটনা এখন পর্যন্ত ঘটেনি এবং আমরা দিন-রাত পরিশ্রম করে যাচ্ছি এই পর্যটকদের নিরাপত্তার জন্য। আমরা সবসময়ই তাদের নিরাপত্তা দিয়ে যাব এবং আমাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে। হোটেল মালিকদের দেয়া তথ্য মতে গত 5 দিনে কক্সবাজারে 3 লাখেরও অধিক পর্যটকের সমাগম ঘটেছে। সময় সংবাদ, কক্সবাজার। ঈদের পর বগুড়ার পাইকারি বাজারগুলোতে সবজি বিক্রি হচ্ছে পানির দরে। কৃষকদের দাবি এতে তাদের পরিবহন খরচই উঠছে না। অথচ মাত্র 12 কিলোমিটার দূরে বগুড়া শহরের খুচরা বাজারে একই সবজি বিক্রি হচ্ছে 3 থেকে 4 গুণ বেশি দামে। ব্যবসায়ী নেতারা বলছেন পরিবহন সংকট আর ঘাটে ঘাটে টোল ও চাঁদাবাজির কারণে খুচরা বাজারে দাম বেড়েছে বেশি। বিস্তারিত মাজিদুর রহমানের রিপোর্টে ছবি তুলেছেন রবিউল ইসলাম। শনিবার বগুড়ার সবচেয়ে বড় সবজি পাইকারি বাজার মহাস্থানে চিচিঙ্গা, পটল, বেগুন, মূলা, লাউ ও চাল কুমড়া নিয়ে আসেন শত শত কৃষক, কিন্তু ক্রেতা নেই। আবার যারা আছেন তারাও ন্যূনতম দাম দিতে নারাজ। কৃষকদের অভিযোগ 1 টাকা কেজি দরে চিচিঙ্গা বিক্রি করতে হয়েছে। শুধু চিচিঙ্গাই নয়, সব সবজি পানির দরে বিক্রি করতে হয়েছে। এতে সবজির দাম তো দূরের কথা, পরিবহনের ভ্যান ভাড়াই উঠছে না তাদের। চিচিঙ্গা আনছিলাম এখানে, আনার পরে 50 টাকা মন দাম করিচ্ছে, 300-400 টাকা মন মূল্য বাজার। এতে আমাকে লোকসান যাচ্ছে। কলা নিয়ে আসছে, আমাদের বাজার পাচ্ছে না, 200 টাকা মন, 150 টাকা মন বলে। আজকে লাউ আনছিলাম 2 টাকা 3 টাকা পিস কয়, ভ্যান ভাড়া টাকা হচ্ছে না। এখন আমরা কি করব? সার খোল এবং দামও হচ্ছে না। মহাস্থানের পাইকারি সবজি বাজারের সাথে বগুড়া শহরের খুচরা বাজারের দামের আকাশ পাতাল পার্থক্য, আর ক্রেতারা বাধ্য হয়ে বেশি দামেই কিনছেন সবজি। করলে হলো 30, তরি হলো 30, কুমড়ো হলো 20, পেঁপে হলো আপনার 16, কাঁচামরিচ হলো 30 টাকা পোয়া। পাইকারি বাজার থেকে খুচরা বাজারটা একটু বেশি লাগলো আপনার। জেলার ব্যবসায়ী নেতা বলছেন অতিরিক্ত টোল ও চাঁদাবাজি এবং ঈদের পর পরিবহন পুরোপুরি চালু না হয় পাইকারি ও খুচরা বাজারের মধ্যে দামের পার্থক্য বেশি। পাইকারি বাজারে সবজি খুচরা বাজারে যে বিক্রি হচ্ছে সেখানে বিপুল পরিমাণ টোল ও চাঁদা দিতে বাধ্য হচ্ছে, ফলে ভোক্তারা বাধ্য হয়ে অধিক মূল্যে কিনতে হচ্ছে। জেলার 2টি বড় সবজি পাইকারি বাজার মহাস্থান ও সুলতানগঞ্জে প্রতি কেজি চিচিঙ্গা 1 থেকে 2 টাকা, কল্লা 7 টাকা, বেগুন 15 টাকা, চাল কুমড়া 10 থেকে 12 টাকা, লাউ 5 থেকে 6 টাকা ও মূলা 10 টাকা দরে বিক্রি হচ্ছে। মাজিদুর রহমান, সময় সংবাদ, বগুড়া। মাদারীপুর শরীয়তপুর চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের মাদারীপুর অংশের 11 কিলোমিটার 4 লেন ও 2 লেনের কাজ চলছে ধীর গতিতে। এতে প্রতিদিনই দুর্ভোগে পড়ছেন হাজার হাজার যাত্রী। এ অবস্থায় সড়ক বিভাগকে দুষছেন সচেতন নাগরিক কমিটি। অবশ্য সড়ক বিভাগের দাবি বৃষ্টির কারণে 4 লেনের কাজের সমস্যা হচ্ছে। সঞ্জয় কর্মকার অভিজিতের তথ্য ও শাহাদাত আকনের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। 2015 সালের ডিসেম্বরে এডিবির আওতায় 82 কোটি টাকা ব্যয়ে মাদারীপুরে শুরু হয় 4 লেন ও 2 লেনের কাজ। ঢাকা বরিশাল মহাসড়কের মোস্তফাপুর থেকে সিডি ব্রিজ এলাকা পর্যন্ত 7 কিলোমিটার 4 লেন, এরপর খোয়াজপুর পর্যন্ত 4 কিলোমিটার 2 লেনের কাজ। তবে শুরু থেকে এই কাজ ধীর গতিতে চলায় জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। প্রতিদিনই সড়কটিতে ঘটছে ছোট বড় দুর্ঘটনা। সড়কের অনেকাংশে পিচ উঠে সৃষ্টি হয়েছে খানাখন্দকের, আর একটু বৃষ্টিতেই দেখা দিচ্ছে জলাবদ্ধতা। ফলে এই সড়কে ঝুঁকি নিয়ে চলাচল করছেন যাত্রী ও চালকরা। কাজ খুব ধীর গতিতে চলতেছে। রাস্তাঘাটে চলাফেরা করতে খুব কষ্ট। লোড গাড়ি নিয়ে গেলে যে কোনো মুহূর্তে গাড়ির পাতি ভেঙে যেতে পারে, চাক্কা বাস্ট হয়ে যেতে পারে, গাড়ি উল্টে যেতে পারে। আর ক্ষোভ জানিয়ে সড়ক বিভাগের নজরদারির অভাবকেই দুষছেন সচেতন নাগরিক কমিটির সদস্যরা। সড়ক বিভাগের
গাফলতি, তাদের তদারকির অভাবেই এটি হচ্ছে। নির্ধারিত সময়ের মধ্যে এই রাস্তাটি কমপ্লিট করতে পারবে কিনা এটা আমার একটি সন্দেহ আছে। অবশ্য সড়ক ও জনপথ বিভাগের জেলার শীর্ষ এই কর্মকর্তার দাবি, বৃষ্টিতে কাজ কিছুটা বাধাগ্রস্ত হলেও আনুপাতিক হারে কাজ এগোচ্ছে। বর্ষা মৌসুমে এমনিতেই সব লেয়ারের কাজ করা যায় না। বৃষ্টির সমাপ্ত হলে কাজের গতি আরো বৃদ্ধি পাবে এবং নির্ধারিত সময়ে আমাদের কাজ সমাপ্ত হবে বলে আমরা আশা করছি। চলতি অর্থ বছরে কাজটি শেষ হবার কথা থাকলেও সড়ক বিভাগের তথ্য অনুযায়ী বর্তমানে কাজ 30 ভাগ শেষ হয়েছে। সময় সংবাদ, মাদারীপুর। গত মঙ্গলবার ঈদের দিন বৃষ্টির কারণে রাজধানীর বিভিন্ন এলাকায় সৃষ্টি হয় জলাবদ্ধতা। এ সময় জলাবদ্ধতার সাথে কোরবানির রক্ত মিশে সয়লাব হয় রাজধানীর বিভিন্ন এলাকা। রক্ত মিশ্রিত জলাবদ্ধতা ও কোরবানির বর্জ্যের দূষিত বায়ু থেকে রোগ সংক্রামক বাড়তে পারে, এমনটা মনে করেন চিকিৎসকরা। অন্যদিকে রাজধানী জলাবদ্ধতার সৃষ্টি হওয়া এলাকাগুলোতে ড্রেনেজ সিস্টেম ভেঙে পড়ায় এ সমস্যা প্রতিনিয়তই হচ্ছে বলে জানান পরিবেশবিদরা। বিস্তারিত জানাচ্ছেন সেলিয়া সুলতানা। ঈদের দিন সকালে প্রবল বৃষ্টিতে ঢাকার হোসেনি দালান, যাত্রাবাড়ি, পল্টন, মালিবাগ, শান্তিনগর এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে ড্রেন থেকে উঠে আসে ময়লা পানি, সাথে যোগ হয় কোরবানির পশুর রক্ত। এ সময় সাধারণ মানুষ এর উপর দিয়েই চলাচল করতে বাধ্য হয়। ঈদের 3 দিন পরের চিত্র এটি। পুরান ঢাকার এই রাস্তার দুপাশে যে ড্রেন রয়েছে তাতে কোরবানির পশুর রক্ত নিষ্কাশনের ব্যবস্থা করা হলেও তা খুব একটা কাজে দিচ্ছে না। চিকিৎসকরা বলছেন, কোরবানির পশুর রক্ত ও বর্জ্য বৃষ্টির পানির সাথে মিশে যাওয়ায় স্বাস্থ্য ঝুঁকি বাড়তে পারে। হতে পারে টাইফয়েড, জন্ডিস, আমাশয়ের মতো পানিবাহিত রোগ। কোরবানির পশুর বর্জ্যের সাথে আমাদের যে সিস্টেমের রোগগুলো রিলেটেড, তা সবই মূলত অন্ত্রের রোগ। দুর্গন্ধ বা ওর মধ্যে কিছু টক্সিক ম্যাটেরিয়াল যা শ্বাসের মাধ্যমে টেনে নিলে কিছু অ্যাকিউট লাং ইনজুরি, যদি ডাইরেক্ট কন্ট্যাক্ট হয় চর্মরোগের সম্ভাবনা থাকে। পেটের এক রকমের টিউবারকুলোসিস হয়, আমরা বলি ইন্টেস্টিনাল টিউবারকুলোসিস। ঢাকার 2 সিটি কর্পোরেশনের সর্বমোট 2500 কিলোমিটার খোলা ড্রেন ও 4000 কিলোমিটার ভূগর্ভস্থ ড্রেনেজ সিস্টেম ব্যবস্থাপনার আওতায় রয়েছে। তবে আশেপাশের খালগুলো বন্ধ হয়ে যাওয়ায় বৃষ্টির পর রান অফ ওয়াটার নিষ্কাশনের ব্যবস্থাপনা অকার্যকর থাকছে বলে মনে করেন পরিবেশবিদরা। যদি আমাদের পয় মিশ্রিত সিওয়ের নীল রং হতো, তাহলে প্রতি বর্ষায় বারংবার আমাদেরকে এই রক্তগঙ্গার বদলে নীল গঙ্গা দেখতে হতো। প্রতি বছর প্রতি বর্ষায় বারংবার আমরা এই পয় মিশ্রিত জলের উপর দিয়ে হেঁটে যাই এবং সেই জল যখন শুকিয়ে যায় তার ধুলো থেকে আমরা পুরো বাতাসকে ধুলোযুক্ত করি। সিটি কর্পোরেশনের তথ্য মতে গত 4 বছরে 303 কোটি টাকার বেশি খরচ করা হয় ড্রেনেজ সিস্টেমের উন্নয়নে। তবে নদী ও খালগুলো উদ্ধার না করা গেলে এ সমস্যার সমাধান হবে না বলে মনে করেন পরিবেশবিদরা। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। ঈদের ছুটি শেষে আজ থেকে শুরু হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন কার্যক্রম। লেনদেনের সবশেষ খবর জানতে চলে যাচ্ছি ডিএসই অফিসিয়াল ওয়েবসাইটে। এখন পর্যন্ত আমরা লেনদেনে যে পরিস্থিতি দেখতে পাচ্ছি তাতে ঢাকা স্টক এক্সচেঞ্জের যে প্রধান 3টি সূচক রয়েছে, 3টি সূচকে আমরা ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেনের পরিস্থিতি দেখতে পাচ্ছি। আমরা এখন পর্যন্ত এখানে দেখতে পাচ্ছি ঢাকা স্টক এক্সচেঞ্জের ডিএসই এক্স ইন্ডেক্স অর্থাৎ প্রধান সূচকটি কিন্তু এখন পর্যন্ত 0.10 পয়েন্টের মতো বেড়েছে এবং অবস্থান করছে 4605 পয়েন্টে। একই ধারাবাহিকতা আমরা দেখতে পাচ্ছি ডিএসই বাছাই সূচক, এখানে 1.60 পয়েন্ট বেড়েছে এবং অবস্থান করছে 1110 পয়েন্টে। একই ধারাবাহিকতা রয়েছে ডিএসই বাছাই সূচক অর্থাৎ ডিএসই 30 ইন্ডেক্স, এখানে 5.43 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 1765 পয়েন্টে। অর্থাৎ ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান 3টি সূচকই কিন্তু আজকের প্রথম দিনে লেনদেনে ঊর্ধ্বমুখী প্রবণতা এখন পর্যন্ত বজায় রেখেছে। টাকার অঙ্কে এখন পর্যন্ত যদি লেনদেন দেখি তাহলে এখন পর্যন্ত মাত্র 71 কোটি টাকার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে 111টি প্রতিষ্ঠান এবং দর অপরিবর্তিত রয়েছে 60টি প্রতিষ্ঠান এবং দর কমেছে 91টি প্রতিষ্ঠান। আমরা যদি টপ 20 শেয়ারের তালিকাটা দেখে নেই তাহলে এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি টপ 20 শেয়ারের তালিকায় 1 নম্বরে অবস্থান করছে লাফার্জ সুরমা লিমিটেড। এই প্রতিষ্ঠানটি সর্বোচ্চ 82 টাকা 50 পয়সায় লেনদেন হচ্ছে এবং সর্বনিম্ন দর এই প্রতিষ্ঠানটির 80 টাকা 50 পয়সায়। তালিকার 2 নম্বরে অবস্থান করছে শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড। এই প্রতিষ্ঠানটি সর্বোচ্চ 176 টাকা লেনদেন হলেও সর্বনিম্ন 173 টাকা 30 পয়সা লেনদেন হচ্ছে। তালিকার 3 নম্বরে আমরা দেখতে পাচ্ছি জিপিএইচ ইস্পাত। এই প্রতিষ্ঠানটি 30 টাকা 80 পয়সায় সর্বোচ্চ দর এবং 30 টাকা 10 পয়সায় সর্বনিম্ন দরে লেনদেন হচ্ছে। তালিকার 4 নম্বরে একমিল ল্যাব রয়েছে। এই প্রতিষ্ঠানটি 108 টাকায় সর্বোচ্চ দরে লেনদেন হচ্ছে এবং 105 টাকা 10 পয়সা আমরা সর্বনিম্ন দরে প্রতিষ্ঠানটি এখন পর্যন্ত লেনদেন দেখতে পাচ্ছি। তালিকার 4 নম্বর অবস্থানটি বলে দিলাম। এরপরেই রয়েছে 5 নম্বর অর্থাৎ ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। এই প্রতিষ্ঠানটি 151 টাকা 90 পয়সায় সর্বশেষ লেনদেন এবং 148 টাকা
30 পয়সায় সর্বনিম্ন লেনদেন হয়েছে। গতকাল এই প্রতিষ্ঠানটি 150 টাকায়, গত কার্যদিবসে 150 টাকা 90 পয়সায় প্রতিষ্ঠানটি লেনদেন হয়েছিল। তালিকার 6 নম্বরে আমরা দেখতে পাচ্ছি আইটিসি। প্রতিষ্ঠানটি 53 টাকা 40 পয়সায় সর্বোচ্চ দর এবং 51 টাকা 70 পয়সায় সর্বনিম্ন দরে লেনদেন হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি তালিকার 7 নম্বরে স্কয়ার ফার্মাইট প্রতিষ্ঠানটি 264 টাকা 10 পয়সায় সর্বোচ্চ দর এবং 262 টাকায় সর্বনিম্ন দরে লেনদেন হচ্ছে। যদিও সর্বশেষ অর্থাৎ গত কার্যদিবসে প্রতিষ্ঠানটি 264 টাকায় লেনদেন হয়েছিল। তালিকার 6 নম্বর অবস্থানটা বলে দিলাম। এরপরেই আমরা যদি তালিকার 8 নম্বর অবস্থানটা দেখে নিই তাহলে দেখতে পাচ্ছি কেডিএস এক্সেসরিজ লিমিটেড রয়েছে তালিকার 8 নম্বরে। প্রতিষ্ঠানটি 71 টাকা 60 পয়সায় সর্বোচ্চ লেনদেন এবং সর্বনিম্ন দর 69 টাকা 50 পয়সায়। তালিকার 10 নম্বর অবস্থানে রয়েছে ন্যাশনাল টিউবস। এই প্রতিষ্ঠানটি 130 টাকায় সর্বোচ্চ দর এবং 125 টাকা 80 পয়সায় সর্বনিম্ন দরে লেনদেন হচ্ছে। তালিকার 10 নম্বরে ডোরিন পাওয়ার রয়েছে। এই প্রতিষ্ঠানটি 73 টাকা 80 পয়সা এবং আমরা দেখতে পাচ্ছি এই প্রতিষ্ঠানটির সর্বনিম্ন মূল্য 73 টাকা 20 পয়সায়। অর্থাৎ ঢাকা স্টক এক্সচেঞ্জের টপ 20 শেয়ারের তালিকার প্রথম 10টি শেয়ার অবস্থান ছিল এরকমটাই। আবারও জানিয়ে দিচ্ছে সময়ের বাণিজ্যের শিরোনামগুলি। কানাডায় শেষ হলো দুদিনব্যাপী গ্লোবাল ফান্ড পুনর্গঠন সম্মেলন। $13 বিলিয়ন সংগ্রহ লক্ষ্যমাত্রা নির্ধারণ। 419 যাত্রী নিয়ে 7 ঘন্টা দেরিতে দেশে পৌঁছালো বাংলাদেশ বিমানের প্রথম ফিরতি হজ ফ্লাইট। জেদ্দা বিমানবন্দরে অব্যবস্থাপনার অভিযোগ। সিন্ডিকেটের কারণে চামড়ার দাম কম, অভিযোগ ক্ষুদ্র ব্যবসায়ীদের। লোকসানের আশঙ্কা আড়তদারদেরও। লাভ লোকসান বিবেচনায় রাখার আশ্বাস ট্যানারি মালিকদের। এবং বগুড়ার পাইকারি বাজারে পানির দরে সবজি বিক্রি হলেও মাত্র 12 কিলোমিটারের ব্যবধানে দাম বেড়ে 4 গুণ। টোল ও চাঁদাবাজির প্রভাব খুচরা বাজারে, দাবি ব্যবসায়ীদের। এই ছিল সময়ের বাণিজ্যে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.টিভি আর সঙ্গে থাকুন সময়ে।